আমাদের আজকের গল্প গৌতম রায়ের লেখা বদলা। গল্প পাঠে রয়েছে রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, সৌমিক, সব্যসাচী, সঞ্জু, বর্ণালী, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আর গল্পটিকে ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সাব, এটা কিন্তু আপনার ঠিক হলো না। কি বললি? হ্যাঁ, কি বললি? আমায় জ্ঞান দিচ্ছিস? আমায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক? জ্ঞান আমি দিচ্ছি না সাব, হক কথাই বলছি। মানিক দাসের ছেলেরা এসে হামলাটা শুরু করলো। আমরা কজন একসঙ্গে বসে তাস খেলছিলাম। মানিক দাসের পয়লা নম্বর সাকরেত ওসমান হঠাৎ এসে আমাদের সবচেয়ে নিরীহ ছেলে সন্তুকে চুলের মুঠি ধরে টেনে তুলে বেধড়ক ঘুষি চালাতে শুরু করে দিল। ওর হাতে পাঞ্জাবি লাগানো ছিল। ছেলেটার 4টে দাঁত ভি নিকলে গেল। চুপ হারামজাদা, সাধু সাদা হচ্ছে। বলা নেই কওয়া নেই, কয়েকটা ছেলে এসে তোদের উপর হামলা আরম্ভ করলো, আর তোরা ভাজা মাছ উল্টে খেতে জানিস না? কি 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 ভেবেছিস? হ্যাঁ, চোখের সামনে ভণ্ডামি করবি, তোলাবাজি করবি, আর পুলিশ হয়ে চোখে ঠুলি এঁটে বসে থাকবো? সাব, হাত জোর করে আব্দুল বলল, বিশ্বাস করেন এইসব পলিটিক্যাল গেমের চালবাজি আছে, সেটা আপনিও বোঝেন, আর নালে এক ছোকরা ভি বোঝে। ফের জ্ঞান দিচ্ছিস? তুই আমাকে পলিটিক্যাল গেম শেখাচ্ছিস? নাহি সাব, আপনাকে আমার কিছুই শেখাবার নেই, আপনি সব কিছু জানেন। হ্যাঁ জানি তো। এবার বলতো, ওদের দলে ওই জাপান বলে ছেলেটাকে তোরা খুন করেছিলি কেন? ये भी झूठ আছে साहब, ये भी एक पॉलिटिकल गेम है। हाँ साहब, असली बात और दूसरा कुछ है। নকুল প্রামাণিক কটাক্ষ দৃষ্টিতে আব্দুলের দিকে তাকিয়ে বললেন, দোসরা কুছ মানে কি? কি বলতে চাইছিস তুই? আপনি বিশ্বাস করবেন তো সাহেব? আগে তো বল, তারপর ভাববো। জাপান ছোকরাটা একদিন মানিক দাসের দলের অ্যাসেট ছিল, बहुत काम काज करत। छोकराटा खूब सिंसियर भी ছিল। कोई बुरा काम में अपने आप को कभी भी नहीं लगाता था वो। অন্য কেউ করলে প্রোটেস্ট ভি করতো। একটু ইয়াদ করে দেখুন, রমানাথ মাস্টারের জোয়ান ওই লড়কিটাকে কোন দলে ছেলেরা তুলে দিয়ে রেপ করলো আর মার্ডার ভি করলো। এই শুয়োর, ওসব পুরনো লাফরা তোর কাছে এখন শুনতে হবে নাকি? তোকে অ্যারেস্ট করেছি জাপান বলে ছেলেটাকে তোরা মার্ডার করেছিস, তাই? नहीं साहब, জাপানকে মার্ডার করেছে ওই ওসমান। বোগাস, নিজের দলের ছেলেকে কি কেউ মার্ডার করে? করে স্যার, করে। জাপান জানতে পেরেছিল মাস্টারজির মেয়েটাকে কারা রেপ করেছে আর কারা মার্ডার করেছে। জাপান মানিক দাসের কাছে আসলি সত্যিটা ফাঁস করে দিয়েছিল, আর ইয়ে ভি বলিয়েছিল যে আসলি ক্রিমিনালকে সাজা না দিলে সে ওই পার্টি ছেড়ে দেবে আর মিডিয়াকে সব বলে দেবে। ইসিলিয়ে ওসমানের ওপর অর্ডার হয়েছিল জাপানকে জানে খতম করে দিতে হবে, আর এমনভাবে মার্ডারটা হবে যেটা আমাদের দলের ছেলেদের জড়িয়ে দেওয়া যায়। আর ওইসাই হুয়া। আমাকে আপনি অ্যারেস্ট করলেন, লেকিন আমার দলের কোনো ছেলে এসব কম করেনি। বেশি চালাকি করতে চাস না আব্দুল, তোকে আমি খুব ভালো করে চিনি। মাস্টার মশাইয়ের মেয়েটার উপর তোরাই অত্যাচার করে মেরে দিয়েছিলি, আর জাপান বলে ছেলেটাকে তোরা মেরে দিয়েছিস। জাপানের মতন এফিশিয়েন্ট ছেলেকে হারিয়ে ওদের দল একটু বিপাকে পড়েছে। সামনে ইলেকশন। সাব, আপনাদের ল্যাঙ্গুয়েজে একটা চালু কথা আছে, এক ঢিলে দু পাখি মারা। ও জাপানকে খতম করে দলের বোঝা হালকা হলো, আর জাপানকে সামনে রেখে ওই ইলেকশনে সিম্প্যাথি ভোটের ধান্দা শুরু হবে। হঠাৎ ফোন বেজে উঠল। নকুল প্রামাণিক পকেট থেকে মোবাইলটা বার করলেন। ভিউ স্ক্রিনে দেখলেন ওসমান। গারদের দরজাটা বন্ধ করে বাইরে এসে নিচু গলায় বললেন, তোমাকে না বলেছি যখন তখন ফোন করবে না? কি দরকার হলো এখন? কি সাব, আমি না, মানিকদা কথা বলবে। দাও। 30 সেকেন্ড পর মানিক দাস বললেন, কেসটা এমন ভাবে সাজাবে ব্যাটা যেন 10 বছরের আগে বেরোতে না পারে। দুটো ইলেকশনে আমি যেন ওর মুখ দেখতে না পাই। ঠিক আছে স্যার, আমি তো উপর করে দণ্ডা চালাই, কাল সকালে কোর্টে চালান করে দেবো। হ্যাঁ ম্যাম, একটা কথা স্যার, আব্দুল কিন্তু অনেক কিছু জানে, বিশেষ করে জাপানের ব্যাপারে। পয়সা খরচ করে তোমায় ফোন করছি তোমার শ্রীকণ্ঠের আওয়াজ শুনবো বলে? হ্যাঁ, যা করার করবে, নিশ্চয়ই নতুন করে কিছু বলে দিতে লাগবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে বলে নকুল প্রামাণিক লাইনটা কেটে দিলেন। তারপর যথারীতি যা হয় সেইভাবেই সবকিছু এগিয়ে গেল। সাক্ষী, সাবুত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের সাপেক্ষে
জাপানকে নির্মমভাবে হত্যার দায়ে আবদুলের 10 বছরের মেয়াদ হয়ে গেল। রায় দেওয়ার আগে জজ সাহেব জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল, তোমার কিছু বলার আছে এখানে? মুখে আবদুল বলেছিল, কুছ নেই সাহাব। কিন্তু মনে মনে বলেছিল, মানিক দাসের চামচাগিরি করে বিনা দোষে আমাকে 10 বছরের জন্য ঝুলিয়ে দিল। একবারও ভাবলে না আমার বহু বাচ্চা আছে, এর বদলা আমি নিব। যতদিন আমি জিন্দা আছি আমি আমি ওয়াদা করছি, এর বদলা আমি নিব। সংশোধনাগারে সুব্যবহার এবং সৎ কয়েদি হিসেবে থাকার জন্য আবদুলের 10 বছরটা কমে 7 বছরেই সে মুক্তি পেল। কিন্তু সে একদিনের জন্য ভোলেনি তার প্রতিজ্ঞার কথা, বদলা। হ্যাঁ, নকুল প্রামাণিকের মতো অসৎ অফিসারকে তার উচিত বদলা তাকে উপহার দিতেই হবে। এর মধ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গেছে। সেদিনের বিরোধী আজ শাসকের গদিতে, মানিক দাসেরা আজ বিরোধী পক্ষ। অবশ্য আবদুলের এতে কিছু যায় আসে না। সে জানে রাজনীতির বাবুরা একই টাকার দুটো পিঠ, সবারই লক্ষ্য আখের গোছানো, নিজের এবং দলের। জেল থেকে বেরিয়ে প্রথমেই সে গেল তার বাড়িতে, যেখানে সে ফেলে দিয়ে গিয়েছিল তার বিবি আর মুন্নাকে। সে না থাকতে তার বিবি ভেঙে পড়েনি। পরের বাড়ি ঝিকিরি করে মুন্নাকে 9 বছরের করে তুলেছে। মুন্না এখন মাদ্রাসায় পড়ছে। মাথার ওপর থেকে একটা বোঝা নেমে গেল তার বিবি আর মুন্না জলে ভেসে যায়নি। জেলে বসেই সে ঠিক করে নিয়েছিল আর কোনো রাজনৈতিক দলে সে ফিরবে না। এবারে তাকে কিছু একটা কামকাজের ধান্দা করতে হবে। পুরনো বন্ধু হানিফের বাড়িতে গিয়ে সে একদিন হাজির হলো। হানিফ তো তাকে দেখে খুব খুশি। উভয়ের খবরাখবর নেওয়ার পর হানিফে জিজ্ঞাসা করল, তাহলে এখন তুই কি করবি? তুই তো বলছিস তুই কোনো 2 নম্বর ধান্দার মধ্যে আর যাবি না, তুই কোনো দলবাজিও করবি না। না রে, তুই আমার জন্য কিছু একটা কাজের ব্যবস্থা কর। আমার বিবিটা 7 বছর ধরে অনেক কষ্ট করে সংসার টেনেছে, মুন্নাকে বড় করেছে। আমি একটা ছোটো মোটো কারখানায় কাজ করি, দেখছি যদি তোর জন্য কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু আব্দুল, তোকে একটা পুছতাছ করব, সাফ সাফ জবাব দিবি। হ্যাঁ দোস্ত, বল কি বলবি। তুই অনেক বদলে গেছিস। তোকে দেখে মনে হচ্ছে তোর মাথায় কিছু একটা চক্কর খেলা চলছে। ব্যাপারটা কি বলবি? জরুর বলবো, লেকিন আজ না, জব টাইম হোগা জরুর বতায়েগা। সেদিন আর কোনো কথা না হয়ে গেলেও হানিফের চেষ্টায় আবদুল কারখানার লেবারের চাকরি পেয়ে গেল। এটা কি পাতিপুকুর থানা? হ্যাঁ, কে বলছেন? আমি একটু ওসি সাহেবের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আমি ওসি নকুল প্রামাণিক বলছি। কি ব্যাপার বলুন? এটা বড় রকমের খুন হয়ে গেছে। কে খুন হয়েছে? একজন বয়স্ক মহিলা, উনি একলাই থাকতেন। একতলায় অনেকক্ষণ দরজা খুলেছে না দেখে আমরা দরজাতেও ধাক্কা দিই। দরজা খুলতে আমরা দেখি যে উনি গলাকাটা অবস্থায় পড়ে আছেন। আপনারা যদি একটু আসেন। হ্যাঁ, ঠিকানা বলুন, মানে খুনটা যেখানে হয়েছে সেখানকার ঠিকানা। আর আপনার নামটা কি? আমার নাম রতন সোম। আমার ঠিকানা হচ্ছে 6/7 এই পাতিপুকুর রোড। একটু তাড়াতাড়ি আসবেন, অনেক লোক জমে গেছে। ঠিক আছে, আমরা আসছি। এসটিডি বুথে ফোনটা নামিয়ে রেখে আবদুলের মুখের মধ্যে রাখা সুপারিটা বার করে সে একটু হাসল। তারপর কল চার্জ মিটিয়ে ও চলে গেল কারখানায়। যথারীতি দলবল নিয়ে নকুল প্রামাণিক গিয়ে হাজির হলেন পাতিপুকুর রোডে। কিন্তু 6/7 এরকম কোনো বাড়ি তারা খুঁজে পেলেন না। একটু ভুরু কোচকালো। আশেপাশের বাড়ির লোকজনদের ডেকে নম্বরটা খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কেউই ওই নম্বরে কোনো হদিস দিতে পারে না। দলবল সমেত পুলিশ দেখে স্বাভাবিকভাবেই একটু ভিড় জমে গিয়েছিল। তাদের মধ্যেই একজন একটু বয়স্ক লোককে দেখে নকুল জিজ্ঞাসা করলেন, ঠিকানাটা কোথায়? না স্যার, এই ধরনের নম্বর তো এইগুলিতে নেই, তবে 6 নম্বর বাড়িতে আছে। একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরে প্রথম বাড়িটা। কিছু হয়েছে নাকি স্যার? বলতে পারবেন এখানে কোনো মহিলা, বয়স্ক মহিলা খুন হয়েছেন কিনা? খুন? বয়স্ক মহিলা? হ্যাঁ, উনি একাই থাকতেন। আমি তো ঠিক বলতে পারবো না, আপনি স্যার নিজে গিয়ে একবার খোঁজ নিন। অতঃপর নকুল প্রামাণিক নির্দিষ্ট 6 নম্বর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ফ্ল্যাট বাড়ি, নানান লোক ঢুকছে আর বেরোচ্ছে। জনতার উৎসাহের শেষ নেই। পুলিশ দেখে জনকয়েক দাঁড়িয়ে গিয়েছিল। তাদেরই একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে কোনো ভদ্রমহিলা কি একা থাকেন? সে বলল যে স্যার,
এটা তো ফ্ল্যাট সিস্টেমের বেশ বড়সড় একটা বাড়ি। আপনি একটা কাজ করুন, ওই দারোয়ানকে জিজ্ঞাসা করুন। কিন্তু একজন ফোন করে জানালো একতলার এক মহিলা একা থাকতেন, কেউ তার গলা কেটে খুন করে চলে গেছে। কেয়ারটেকার ছেলেটির নাম তপন। সে বলল, এখানে কোনো মহিলার একা থাকার কোনো সুযোগ নেই। আর খুন টুন অন্তত এই ফ্ল্যাটে কেউ হয়নি। নকুল প্রামাণিক অধৈর্য হয়ে পড়েছিলেন। কেউ কি তার সঙ্গে রসিকতা করল? তবুও তিনি জিজ্ঞাসা করলেন, রতন সোম বলে কারোর নাম কি আপনার মনে পড়ছে? সোমবাবুদের একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, তবে তো সেটা 4th ফ্লোরে। তবে রতন বলে কেউ সেখানে থাকে বলে তো জানি না। একবার ডাকা যাবে ওদের কাউকে? হ্যাঁ স্যার, যাবে। আমি ইন্টারকমে ওদের কাউকে নিচে আসতে বলছি। মিনিট 10 পর বছর 20-22-এর একটি মেয়ে এসে দাঁড়ালো। নকুল মেয়েটির আপাদমস্তক দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, রতন সোম বলে কাউকে চেনেন? আমাদের ফ্ল্যাটে আমরা 4 জন থাকি। আমার বাবা কুণাল সোম, উনি একটা কর্পোরেট হাউসে চাকরি করেন, এখন তো নেই। আর আছেন আমার মা শাশ্বতী সোম, হাউসওয়াইফ। আর আমি অর্পিতা সোম, আর আমার বোন অপর্ণা সোম। রতন সোম নামটা তো জীবনেও শুনিনি। আপনাদের কোনো আত্মীয় হতে পারেন না? সরি স্যার, কিন্তু কি হয়েছে একটু বলবেন? রতন সোম নামে একটি লোক সকালে ফোন করে জানায় এক বৃদ্ধা মহিলা খুন হয়েছেন এই বাড়িতে, মানে এই 6/7 আমার ঠাকুমা বা দিদিমা কেউই তো বেঁচে নেই, আর খুন হবার কোনো প্রশ্নও নেই। তাছাড়া আপনি যে নাম্বারটা বললেন, ওই নাম্বার তো এ চত্বরে কোথাও নেই। থোতামুখ ভোতা করে নকুল প্রামাণিক গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি চলতে চলতে এএসআই সমীরণকে একবার দেখে নিয়ে নকুল প্রামাণিক বললেন, কি ব্যাপার দাঁড়ালো বলো তো? আমার মনে হয় নম্বরটা আপনি ঠিক মতো লেখেননি। না, নকুল প্রামাণিকের এ ধরনের সিলি মিস্টেক হয় না। আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং রং। স্যার, আপনার সঙ্গে কেউ ঠাট্টা করেনি তো? শাট আপ! পুলিশ কি ঠাট্টার পাত্র? আগামীকালের কাগজটা একবার উল্টে পাল্টে দেখো তো, এরকম কোনো খুন কোথাও হয়েছে কিনা, বিশেষত এই এলাকায়। মেজাজ খাপ্পা করে অফিসে ফিরে এসে পরপর বেশ কয়েক কাপ চা খেলেন। ভাবতে লাগলেন, ব্যাপারটা কি হলো? তার দীর্ঘ পুলিশি জীবনে এমন ঘটনা তো কখনো ঘটেনি। আধ ঘন্টাও কাটেনি, সবে সিগারেট ধরিয়েছিলেন, আবার ফোনটা বেজে উঠল। এসেই মেজাজটা তিরিক্ষি হয়েই ছিল। বাজখাই গলায় বললেন, পাতিপুকুর থানা, কি দরকার বলুন? আপনারা পুলিশ বড় ক্লাস হয়ে গেছেন। এত ইনএফিসিয়েন্ট হলে দেশের শান্তি রক্ষা করবেন কি করে? কে বলছেন আপনি? আগে রতন সোম খবর দিল একজন বৃদ্ধা খুন হয়েছেন, আর আপনারা একেবারে স্পটেই গেলেন না। চালাকি মারার জায়গা পাননি? ওখানে কোনো খুন খারাপের ঘটনাই ঘটেনি। কি যে বলবেন স্যার, আমি নিজের চোখে লাশ দেখেছি। আচ্ছা, আপনি কত নম্বর বাড়িতে গেছিলেন বলুন তো? নম্বর ভুল লেখেননি তো? আগে না, 6/7 পাতিপুকুর রোড। স্যার, আপনি কানের খোলাটা পরিষ্কার করুন, নয়তো কোনো ইএনটি স্পেশালিস্টকে দিয়ে আপনার কানটা চেক আপ করান। কি বলতে চাইছেন আপনি? আমি তো আপনাকে বলেইছিলাম পটলডাঙ্গা, আপনি চলে গেলেন পাতিপুকুর। এই জন্যই পুলিশকে লোকে অপদার্থ বলে। ইউ মিস্টার সোম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কত নাম্বার থেকে ফোন করছেন? কেন স্যার, মোবাইলে তো আপনার ওই কল লিস্টে আমার নাম্বারটা উঠে গেছে। ঠিক আছে, একজন সৎ নাগরিক হিসাবে আপনাদের ইনফর্ম করা দরকার ছিল, করেছি। এবার আপনারাও একটু আপনি সামলাবেন। আব্দুল ফোনটা নামিয়ে রাখল। নকুল প্রামাণিক খানিকক্ষণ গুম খেয়ে বসে থাকার পর ওই নাম্বারেই কল ব্যাক করল। ওপাশ থেকে উত্তর এলো যে এটা একটা পাবলিক কল অফিস, বহু লোক এখান থেকে ফোন করে। এভাবে বলা শক্ত যে কে ফোন করেছিল। হাল ছেড়ে দিলেন নকুল প্রামাণিক। পরদিন কাগজেও এ ধরনের কোনো মার্ডার নিউজ ছিল না। এরপর কেটে গেছে আরও মাস 3। নকুল প্রামাণিকও ভুলে গেছেন সে ফলস খাওয়ার ঘটনাটা। তখন সন্ধ্যের মুখ, প্রায় 7টা বাজে। একটা চুরির তদন্তের কেস সেরে সে সবেমাত্র বসেছেন নিজের চেয়ারে। চা খেতে খেতে সিগারেট ধরিয়ে ভাবছিলেন, ঠাকুরঘর থেকে 4 ইঞ্চি পারিবারিক গণেশ সিংহাসন থেকে নিপাত্তা একবারই লোক। গণেশ পুজো উপলক্ষে লোক সমাগমও ছিল অনেক। সবার সামনে থেকে গণেশ লোপাট। যথাসাধ্য সবাইকে ইন্টারোগেট করেছেন।
বাট নো রেজাল্ট। নকুল বুঝতেই পারছিলেন যে কেসটা ভোগাবে। ইদানিং তার আপিসের রেকর্ডও খুব একটা ভালো যাচ্ছিল না। যে কেসটাই ধরেন সেটা সলভ করে উঠতে পারেন না। আসলে বুদ্ধিটা কেমন যেন তার দিন দিন ভোতা হয়ে যাচ্ছে, স্মরণশক্তিও কমে যাচ্ছে। তার উপর কমপ্লিকেটেড চুরি ছাঁচড়ামির কেস, বেশ টাফ। অত বড় বাড়িতে একবারই লোক, একটা পুচকে গণেশ, কে শালা পকেটে ভরে নিয়ে কেটে পড়েছে। এখন কি সে শালাকে খুঁজে বের করা যাবে? তার আগেই তো মাল চলে যাবে দেশের বাইরে। ব্যাড রেপুটেশনের চেয়ে মানে ভিএসআর নিয়ে বসে যাওয়াই ভালো। ফোনটা আবার বেজে উঠল। এবার থানার ফোন, ল্যান্ডলাইন। হ্যাঁ, থানা থেকে বলছি। কে বলছেন? কি চাই? স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা কি? আমার স্বামীর বন্ধু জগদীশ শর্মা আমার অসুস্থ স্বামীকে গলা টিপে খুন করে গেছে। কেন? আপনি তখন ঘরে ছিলেন না? আমি একটু ওষুধ কিনতে বেরিয়েছিলাম। এক বন্ধুর জিম্মায় স্বামীকে রেখে দিয়ে আমি ওষুধের দোকানে যাই। এসে দেখি আমার স্বামী মরে পড়ে আছে, আর বন্ধুও নেই। বন্ধু কেমন? ভালো নয় স্যার, আমার উপর নজর ছিল। তাহলে অ্যালাউ করতেন কেন? উপায় ছিল না। আমার স্বামী উঠতে পারতেন না, ওনার চাকরি বাকরি কিছুই ছিল না। বন্ধুই যা টাকা কড়ি দিত, যখন যা দরকার পড়তো আমাদের সাহায্য করত। আপনার সঙ্গে কি স্বামীর বন্ধুর কোনো মনোমালিন্য হয়েছিল? ওনার আমার প্রতি নজর ছিল, আসতে বারণ করেছিলাম, তাই একটু। ডাক্তারকে খবর দিয়েছেন? হ্যাঁ স্যার, উনি সার্টিফিকেট দিলেন না, বললেন পুলিশ কেস, আপনাদের খবর দিতে বললেন। ঠিকানা বলুন। 24 নম্বর দোতলা, ভাড়া বাড়ি। ও বাবা, এও তো পদ্মপুকুর, শরৎ বসু রোড। আপনার নাম? লতিকা পাল। ঠিক আছে, আমরা আসছি। দলবল নিয়ে হাজির হলেন নকুল প্রামাণিক। পদ্মপুকুর পৌঁছলেন। 24 নম্বর বাড়িও খুঁজে পেলেন। অনেক ভাড়াটের একত্রিত বাড়ি। বাড়িতে পুলিশ দেখে সবাই বেশ স্বতন্ত্র, আর প্রত্যেকেরই ছাপোষা আর নিম্নবিত্ত মানুষ। নিচের তলায় এক মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি চাই? কি জন্য এসেছেন? এ বাড়িতে তো অনেক ভাড়াটে। আগে হ্যাঁ। দোতলায় লতিকা পাল বলে কেউ থাকেন? আগে হ্যাঁ, দোতলায় উঠেই বাঁদিকের প্রথম ঘর। কিছু হয়েছে নাকি স্যার? না, আমি একবার ওনার সঙ্গে দেখা করব। নকুল সোজা ওপরে উঠে গেলেন। দোতলার প্রথম ঘরে তখন দরজা ভেজানোই ছিল। একজন কনস্টেবল গিয়ে টুকটুক করে ঘরের দরজায় আওয়াজ করল। মিনিট 3 মধ্যেই বছর 30 মহিলা দরজা খুলে পুলিশ দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। আগে পুলিশ কেন আমার ঘরে? কি হয়েছে? নকুলবাবু একটু থম গেল, তারপর বললেন, আপনার স্বামী কোথায়? উনি তো একটু বাজার গেছেন। হ্যাঁ, কিছু কাঁচা বাজার কিনতে বেরিয়েছেন। নকুল আর সমীরণ মুখ চাওয়াচাই করলেন। আপনার স্বামী এখন কেমন আছেন? কেন? আমার স্বামীর কি হয়েছে? রাস্তায় কোনো বিপদ আপদ? না, উনি সম্ভবত সুস্থই আছেন। ওনার কি কোনো অসুখ বিসুখ আছে? কই না তো। এই মাত্র অফিস থেকে ফিরলেন, চা খেয়ে বাজার আনতে গেলেন। রাস্তায় কিছু হয়নি তো? বলতে বলতেই বছর 35 এক যুবক হাতে বাজারের থলে নিয়ে হাজির। লতিকা বললেন, এই তো ইনি আমার স্বামী। হ্যাঁ গো, তোমার কি কিছু হয়েছে নাকি? আমার তো নিশ্চয়ই কিছু হয়নি, কিন্তু পুলিশ কেন? কিছু হয়েছে? আপনার কোনো বন্ধু কি এখানে রেগুলার যাতায়াত করেন? প্রসিদ্ধ বাবু, মানে লতিকার স্বামী বললেন, আমি একটা ঘরেই থাকি। ওই একফালি জায়গায় আমার রান্নাঘর। আত্মীয় স্বজন এলে বসবার জায়গাই পাই না, এর মধ্যে বন্ধু। হিসাবকে বলছে আপনাকে স্যার। একটা ভেগ ইনফরমেশন গিয়েছিল থানায়, একটা মিসঅ্যাপের রেফারেন্স দিয়ে। এনিওয়েজ, এখন সব ঠিক আছে তো? আগে হ্যাঁ। সরি টু ডিস্টার্ব ইউ। সমীরণ, এসব কি হচ্ছে বলো তো? স্যার, আমিও কোনো হালদিশ পাচ্ছি না। কেউ কি আমাদের হ্যারাস করতে চাইছে? কি জানি। দুটো ফলস অ্যালিগেশন এবং দুবারই স্পটে গিয়ে বোকা বোকা মুখে ফিরে আসা। ওপর মহলে নকুলবাবু বেশ কিছুদিনের হাসির খোরাক হয়ে রইলেন। কিছু স্টেপ নেবার কোনো রাস্তাও নেই। নকুলবাবু কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না যে এসব হচ্ছেটা কি। সাসপেক্ট করার মতো কোনো নথিও তার হাতে নেই। এত ব্যাপারটা তখনকার মতো ধামাচাপা দিয়ে দিলেন। 2-1 থানায় ফোন করে জানতেও চাইলেন
যে এ ধরনের কোনো ফলস ফোন তাদের থানায় আসে কিনা। তারা তো শুনেই হাসতে লাগলেন। এদেরই মধ্যে আমহা স্ট্রিটের থানার বড়বাবু শৈবাল সেনের সঙ্গে নকুলবাবুর আগে থেকেই বেশ আলাপ সালাপ ছিল। শৈবাল সেন শুনেই তো প্রথমে একচোট হো হো করে হাসলেন, তারপর বললেন, তোমার কোনো শালা বা শালি আছে? আছে তো, কিন্তু এখানে শালাশালির কি ফাংশন? মনে হচ্ছে তোমাকে নিয়ে কেউ একটা মশকরা করেছে। তুমি তো বললে একবার একটা ছেলে ফোন করেছিল, পরে একটা মেয়ে। হ্যাঁ তাই। একবার খোঁজ নিয়ে দেখো। না না ব্রাদার, আমার শালা হচ্ছে একটা কলেজের গুরুগম্ভীর প্রফেসর, সে কখনোই এরকম স্থূল রসিকতা করবে না। আর শালি 3 মাস আগে তার বড় ছেলেটা হঠাৎই মারা গেছে। কোনো শোকাতুর মা এমন বেরসিকের কাজ কখনোই করবে না। তাহলে আর কি করবে, চেপেই যাও। সেই মতো চেপে গিয়েছিলেন নকুল প্রামাণিক। দুটো ফলস খাবার পর তিনি ঠিক করেই নিয়েছিলেন এ ধরনের কোনো ফোন ভবিষ্যতে এলে কি করবেন। তবে মাস 6 মধ্যে আর কোনো উড়ো ফোন আসেনি। আস্তে আস্তে তিনি ব্যাপারটা ভুলেও গেলেন। তাছাড়া আর বছরখানেক পরই তার রিটায়ারমেন্টের কথা ভাবলে মাঝে মধ্যে তার বেশ কষ্ট হয়। এতদিনের চাকরি আর ওই গদির মহত্বটাও তো বেশ। লোকে সমীহ করে, পাড়ার লোকে ইজ্জত দেয়। অবশ্য পেছনে শালা আর শুয়োরের বাচ্চা বলতেও ছাড়ে না। সেগুলো তিনি শুনেও শোনেন না, কারণ তার যা কিছু সবটাই তো ওই চেয়ারের দৌলতে। মাইনে ছাড়াও যে উপরি, সেটাও কি কম কিছু? তোলাবাজদের কাছ থেকে তোলা হিস্সা, মস্তানদের কাছ থেকে মস্তানি হিস্সা, এছাড়াও মন্ত্রী দাদাদের তোয়াজ হিস্সা, এগুলো আর থাকবে না। পাছার নিচ থেকে যে মুহূর্তে মোলায়েম গতিটা সরে যাবে, সেই মুহূর্ত থেকে সে আর পুলিশ অফিসার নকুল প্রামাণিক নয়। পাড়ার পাঁচুমুদির সঙ্গে তারা তফাৎটাই বা কোথায়? মনোবেদনার কথা ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ গাঁক গাঁক করে টেলিফোনটা বেজে উঠতেই তন্দ্রা ছুট। অনিচ্ছা সত্ত্বেও রিসিভারটা তুললেন। ওপাশ থেকে ভেসে এলো, এটা কি পুলিশ স্টেশন? না, হাওড়া স্টেশন। আগে বলছি কি দরকার বলুন। ডেঞ্জারাস কাণ্ড ঘটে গেছে স্যার। সামনের বাড়ির একটা বউকে পুড়িয়ে মারা চলছে। চারিদিকে লোক জমে গেছে। দমকলও খবর চলে গেছে, এক্ষুনি আসুন। জায়গাটা কোথায়? বেলতলা রোড। বলে ফোনটা নামিয়ে রেখে বললেন, শালা তোমার ভাঁওতাবাজিতে ভুলছি। একবার যদি তোমায় হাতে পেতুম না, বাপের নাম নিধিরাম সর্দার করে দিতুম শালা। পাশেই হেড কনস্টেবল দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করল, কার ফোন স্যার? বলে ছেড়ে দিলেন। ওই কোন একটা সুরের বাচ্চা, মানে অনেকদিন থেকেই আমাকে ঘোল খাওয়াচ্ছে। বাচ্চাদন ভেবেছে এবারও আমাকে বাবুদের তালপুকুর দেখাবে। রাস্কেল কোথাকার। একবার যদি মলটাকে ধরতে পারতুম না, উপুর করে সারা রাত ব্যাটন পেটা করতুম। শুকটান দিতে দিতে নকুল প্রামাণিককে আবার ঝিমুনিতে পেয়ে বসল। তিনি ভুলেই গেলেন অন্তর্নিহিত রাগের কারণেই রিসিভারটা তিনি ক্রেডলে রাখেননি। পরদিন কাগজে তুল কালাম কাণ্ড। বেলতলায় একটি বাড়ির দোতলা ঘরে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ। পাড়া প্রতিবেশীরাই অ্যাম্বুলেন্সের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর দমকলের প্রশংসা করা হয়। তারা যদি সময় মতো না পৌঁছতো তাহলে গোটা বাড়িতেই আগুন ছড়িয়ে যেতে পারত। সবশেষে পুলিশের বাটপাটান্ত করা হয়েছে। নিকটবর্তী থানায় আগুন লাগার মুহূর্তে খবর দেওয়া সত্ত্বেও তাদের ঘটনাস্থলে আসা যে জরুরি সে প্রয়োজন অনুভব করেননি। এরপরে যতবারই ফোন করা হয়েছে থানা কর্তৃপক্ষ ফোন তোলার অনুভবই করেনি। এরপর প্রশাসনকে যথারীতি তুলোধনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর। এতএব মুখ্যমন্ত্রীও জনরোষ থেকে বাদ পড়লেন না। খবরটা পড়েই নকুল প্রামাণিকের চক্ষু চড়ক গাছ। কোনো একজন ফের রসিকতা করেছে, এটা ভেবে তিনি ফোনের কোনো গুরুত্বই দেননি। এরপর তো তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। না, চাকরিটা তার যায়নি। তবে ওপরওয়ালা, তার ওপরওয়ালা এবং তার ওপরওয়ালার কাছেও জবাবদিহি এবং কর্মের গাফিলতির জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ধ্যাতানি এবং চাকরি জীবনের শেষ জীবনে ধাপধারায় গোবিন্দপুরে এক অজপাড়া গায়ে বাকি জীবনের জন্য পোস্টিং। খবরটা পড়ার পর আব্দুল একবার মুচকি হাসল আর মনে মনে বলল, স্যার বলেছিলাম না বদলা একদিন লিবই। ইয়ে হ্যাঁ মেরা বদলা। যাও সালা গোবিন্দপুরে যাও। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। হাইপ বাটনে ক্লিক করে গল্পটিকে হাইপ করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।